হ্যালো স্টুডেন্টস, তোমাদের দশম শ্রেণীর সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এক্সেপ্ট সম্পাদ্যটা বাকি আছে। ওটা তোমাদের মিশনে যখন চলে আসবে তখন সম্পাদ্য করিয়ে দেওয়া হবে। আর জ্যামিতির ক্লাস উপপাদ্য যেগুলো ছিল আমি ক্লাস করিয়ে দিয়েছি, তোমরা দু একদিনের মধ্যে ফুল পেয়ে যাবে। আর উচ্চতা দূরত্ব যেটা এমপি স্যার করাচ্ছেন প্রায় শেষের পথে, মানে রেকর্ডিং প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমাদের এবার রিভাইসের কাজ চলে আসছে। এবার রিভাইস দেওয়ার জন্য আমরা প্রথম দিক থেকে কিছু কিছু চ্যাপ্টার বেশি নিয়ে সেই চ্যাপ্টারগুলো আমরা রিভাইস দেবো। যেহেতু তোমাদের এই ক্লাসগুলো আগে করা হয়ে গেছে, ওই জন্য থিওরির পার্ট একটু আমরা ডিসকাস করে নিচ্ছি অল্প করে। অনেক দিন আগে করা হওয়ার জন্য সবার হয়তো মনে নেই। থিওরি কিন্তু ডিটেলস আমি খুব বেশি আলোচনা করছি না, যেহেতু তোমাদের ক্লাস কিন্তু কমপ্লিট, তোমাদের রিভাইস ক্লাস এটা। আজ আমি তোমাদের পড়াচ্ছি অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার। দুটো সমজাতীয় রাশি বলতে দুটোই ধরো টাকা নেওয়া হলো, দুটোই দূরত্ব নেওয়া হলো মিটার এককে, বা দুটো সেন্টিমিটার এককে পরিমাপ নেওয়া হলো, বা ওজন নেওয়া হলো 2 কিলোগ্রাম এককে। এই দুটো সমজাতীয় রাশি, একটি রাশি অপরটির কত গুণ, তার দ্বারা দুটো রাশির অনুপাত বোঝানো হয়। দুটো সমজাতীয় রাশি আমি নিলাম এ ও বি। এই দুটো সমজাতীয় রাশির এ এবং বি এর মধ্যে একটি অপরটির কত গুণ সেটাকে প্রকাশ করা হয় অনুপাতের মাধ্যমে। এই এ ও বি এর অনুপাত লেখা হচ্ছে এইভাবে। এটাকে রিড করা হচ্ছে এ ইজ টু বি, আর যদি আমরা বাংলায় করি এ অনুপাত বি। ইংলিশে এটা বেশি রিড করা হয় এ ইজ টু বি এইভাবে। তাহলে আমরা দুটো সমজাতীয় রাশির অনুপাত কীভাবে লিখবো সেটা পেলাম, এর প্রকাশভঙ্গিটা পেলাম। আচ্ছা, এই এ ইজ টু বি এর আর একটা প্রকাশভঙ্গি কিন্তু এই এ বাই বি। আর এ বাই বিটাকে তো আমরা জানি যে এটাকে ভাগের মাধ্যমে প্রকাশ করা হয়। এ আর বি এর ভাগফল এই এ বাই বি, এটা আমরা লিখি এইভাবে। আর এ বাই বি তো অনুপাতের আরেকটা রূপ হলো। তাহলে এইখানে দেখো, এই যে মাঝখানের দাগটা যদি আমরা তুলে দিই, এই মাঝখানের দাগটা তুলে দিলে এই থাকছে এইচ টু বি। তাহলে ভাগ থেকে কিন্তু অনুপাত থেকে ভাগে কিন্তু প্রকাশ করা যাচ্ছে একটা থেকে আরেকটাই। তাহলে আমরা এই এইচ টু বি যেটা, সেটাকে এ বাই বি বলতে পারছি, বা এটা এ ভাজক বিও বলতে পারছি। বা এ ভাজক বি যদি থাকে সেটাকে আমরা একে বি দিয়ে ভাগ বলছি, সেটা এইচ টু বি এভাবেও আমরা লিখতে পারছি। আচ্ছা, অনুপাতের প্রত্যেকটা পদ তার একটা নাম আছে। এই পদটাকে বলা হচ্ছে পূর্বপদ, এই পদটাকে বলা হচ্ছে উত্তরপদ। এখন আমরা পূর্বপদ বা উত্তরপদের সঙ্গে একই সংখ্যা যদি গুণ করি বা যদি ভাগ করি, তাহলে অনুপাতের মানের পরিবর্তন হয় কিনা আমরা দেখি। এর সঙ্গে কে গুণ করলাম হলো এটা একে, এর সঙ্গে কে গুণ করলাম হলো বিকে। তাহলে এখন এই দুটোর অনুপাত হচ্ছে এটা, দ্যাট মিনস একে বাই বিকে, এখানে এ বাই বি, তাহলে এইচ টু বি থাকলো। তাহলে অনুপাতের প্রত্যেকটা পদের সঙ্গে কে যেটা গুণ করলাম, গুণ করার পরে অনুপাতের মানের কোনো পরিবর্তন হলো না। আচ্ছা, এইখানে যখন আমরা এইচ টু বি লিখছি, অবশ্যই কিন্তু বি ইজ নট ইকুয়াল টু 0। কেন বি ইজ নট ইকুয়াল টু 0? কারণ এইচ টু বিটার আরেকটা রূপ তো এ বাই বি, সেই জন্য যেহেতু নিচে শূন্য হয় না, ওই জন্য বি ইজ নট ইকুয়াল টু 0 কিন্তু এখানে। তাহলে আমরা দেখলাম কি, অনুপাতের প্রত্যেকটা পদের সঙ্গে একই সংখ্যা যদি গুণ করে অবশ্যই সেটা নন জিরো, তাহলে অনুপাতের মানে পরিবর্তন হয় না। এবার আমরা ভাগ দেখি। এইচ টু বি একটা অনুপাত আছে, এর প্রত্যেকটা পদকে আমরা কে দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে এটাকে কে দিয়ে ডিভাইড করলে হচ্ছে এটা, কে দিয়ে ডিভাইড করলে হচ্ছে এটা। এখন এই দুটো পদের অনুপাত আমরা নিচ্ছি। অবশ্যই এখানে কে ইজ নট ইকুয়াল টু 0, শূন্য দিয়ে যেহেতু ভাগ করা যায় না সেই জন্য। এবার এর অনুপাত যখন নিচ্ছি, এইখানে এই কে তোলার জন্য আমরা একটু আগে দেখলাম কি অনুপাতের প্রত্যেক পদকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। তাহলে এইখানে কে তোলার জন্য একে কে দিয়ে গুণ করলাম, এর থেকে কে তোলার জন্য কে দিয়ে গুণ করলাম, গুণ করলে এখানে এইচ টু বি পড়ে থাকলো। তাহলে আমরা দেখছি কি ছিল এইচ টু বি একটা অনুপাত, প্রত্যেক পদকে কে দিয়ে ভাগ করলাম, করে তার এই অনুপাত করলাম, মানের পরিবর্তন হলো না।
অনুপাতের যে দুটো পদ আমরা নিচ্ছি, এটা তো পূর্বপদ বললাম, আর এটাকে বললাম আমরা উত্তর পদ। এই পূর্বপদ আর উত্তর পদ 1 নম্বর কন্ডিশন হতে পারে দুটো সমান হতে পারে, 2 নম্বর কন্ডিশন হতে পারে দুটো অসমান হতে পারে। যদি এ আর বি সমান হয়, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ সমান হয়, তখন সেটাকে বলা হচ্ছে সাম্যানুপাত। 2:2, 3:3, পূর্বপদ উত্তরপদ দেখা একই আছে। আর যদি পূর্বপদ উত্তরপদ ভিন্ন হয়, তখন সেটাকে বলা হচ্ছে বৈষম্য অনুপাত। পদের মানদণ্ডের মধ্যে বৈষম্য বা ভিন্নতা থাকছে। আবার বলছি পদের মানদণ্ডের মধ্যে বৈষম্য বা ভিন্নতা থাকছে, তখন হচ্ছে বৈষম্য অনুপাত। তাহলে এ ইজ নট ইকুয়াল টু বি যখন হচ্ছে, তাহলে এক্ষেত্রে আমার এ আর বির মধ্যে কেউ ছোট কেউ বড়, যে কোনো একটা পদ ছোট আর একটা পদ বড় এরকম। তাহলে এইখান থেকে আবার দুটো কন্ডিশন হতে পারে। একটা কেস হতে পারে এ গ্রেটার দ্যান বি, আর একটা কেস হতে পারে এ লেস দ্যান বি। যদি এ গ্রেটার দ্যান বি হয়, তখন এই অনুপাতটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। এ গ্রেটার দ্যান বি হলে হচ্ছে গুরু অনুপাত। তার মানে পূর্বপদের মান উত্তরপদ অপেক্ষা যদি বেশি হয়, অনুপাতটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। আর পূর্বপদের মান যদি উত্তরপদ অপেক্ষা ছোট হয়, সেটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। আচ্ছা, যেহেতু এখানে গুরু অনুপাত এ গ্রেটার দ্যান বি হলে বলা হচ্ছে, এখান থেকে এ বাই বি গ্রেটার দ্যান 1, তার মানে গুরু অনুপাতের মান এক অপেক্ষা বেশি। এ লেস দ্যান বি, বি দিয়ে ডিভাইড করে দিলে এ বাই বি লেস দ্যান 1, তাই লঘু অনুপাতের মান এক অপেক্ষা কম। তার একটা অনুপাত গুরু অনুপাতকে লঘু অনুপাত বোঝার জন্য পূর্বপদ উত্তরপদ দেখে আমরা বুঝতে পারবো, বা অনুপাতের মান থেকে বুঝতে পারবো। যদি পূর্বপদ গ্রেটার দ্যান উত্তরপদ হয়, গুরু অনুপাত বলা হবে, বা অনুপাতের মান এক অপেক্ষা বেশি হলে গুরু অনুপাত বলা যাবে। পূর্বপদ লেস দ্যান উত্তরপদ হলে লঘু অনুপাত হবে। পূর্বপদ বা উত্তরপদ অর্থাৎ অনুপাতের মান এক অপেক্ষা কম হলে লঘু অনুপাত হবে। তাহলে আমরা পূর্বপদ উত্তরপদের মান সমান হলে সাম্যানুপাত শিখলাম, অসমান হলে শিখলাম বৈষম্য অনুপাত। সেখান থেকে আবার তাদের মধ্যে ছোট বড় নির্ণয় করে গুরু অনুপাত লঘু অনুপাত শিখলাম। ব্যস্ত অনুপাত, A:B একটা অনুপাত আছে। এই ব্যস্ত অনুপাত হচ্ছে B:A। কী করে পাচ্ছি আমরা এটা? এর যেটা পূর্বপদ ছিল এটা হয়ে গেছে এখানে উত্তরপদ, আর এখানে যখন উত্তরপদ ছিল সেটা হয়ে গেছে পূর্বপদ। তাহলে কোনো একটা অনুপাদের পূর্বপদকে উত্তরপদ ধরে এবং উত্তরপদকে পূর্বপদ ধরে নতুন যে অনুপাতটা গঠিত হয়, সেই অনুপাতটাকে বলা হয় ওই মূল অনুপাতের বা প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত। আবার দেখো এই যে অনুপাতটা আছে, এর ব্যস্ত অনুপাত করলে কিন্তু আবার এটাই পাবো আমরা, কারণ এর ব্যস্ত অনুপাত যখন আমরা করছি তখন এই পূর্বপদ চলে যাবে এই উত্তরপদে, এই উত্তরপদ চলে আসবে এই পূর্বপদে। দেখো এটার সঙ্গে তখন আমরা মিল পেয়ে যাচ্ছে। তাহলে আমরা ব্যস্ত অনুপাত শিখলাম। 2:3 এর ব্যস্ত অনুপাত হচ্ছে 3:2। আচ্ছা, এই অনুপাতটা পূর্বপদ ছোট উত্তরপদ বড়, তাহলে এটা হলো লঘু অনুপাত। এটা হলো গুরু অনুপাত। তাহলে দেখো কোনো একটা লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে গুরু অনুপাত। আবার যদি আমরা 3:2 একটা অনুপাত নেই, নিয়ে তার ব্যস্ত অনুপাত করে, তাহলে 2:3 এটা ছিল গুরু অনুপাত। ব্যস্ত অনুপাত করলে হচ্ছে লঘু অনুপাত।
তাহলে লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত গুরু অনুপাত, গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত আমরা পেলাম লঘু অনুপাত। আচ্ছা, এটা মিশ্র বা যৌগিক অনুপাত। আচ্ছা, তোমরা যৌগিক পদার্থর কথা মনে করে দেখো, দুই বা ততোধিক পদার্থ মধ্যে রাসায়নিক বিক্রিয়া ফলে নতুন যে পদার্থ উৎপন্ন হয় সেটাকে বলা হতো যৌগিক পদার্থ। তাহলে দুটোর থেকেও উৎপন্ন হচ্ছে নতুন আরেক রকমের পদার্থ। একইভাবে এখানে দুটো বা তার বেশি অনুপাত হতে পারে, তার থেকে যখন নতুন একটা অনুপাত তৈরি হচ্ছে সেটা কিভাবে আসবে সেটা আমরা শিখবে এবার। তাহলে দুটো বা তার বেশি অনুপাত থেকে নতুন যে অনুপাতটা তৈরি হলো সেই অনুপাতটা আমরা এখানে কিভাবে আসবে সেটা দেখি। H2B একটা অনুপাত, C/D আরেকটা অনুপাত, আরেকটা অনুপাত মনে করো E/F। এই ACE এইগুলো হচ্ছে প্রপদ, এই প্রপদগুলোর গুণফল নেওয়া হলো। এই বি, ডি আর এফ উত্তরপাদগুলোর গুণফল নেওয়া হলো। নেওয়ার পরে নতুন যে অনুপাতটা এই এ গুণ সি গুণ ই ইজটু বি গুণ ডি গুণ এফ, এই অনুপাতটাকে বলা হচ্ছে, এই যে অনুপাতগুলো ছিল তার মিশ্র বা যৌগিক অনুপাত। তাহলে মিশ্র বা যৌগিক অনুপাত আমরা পাচ্ছি কী করে? পূর্বপদগুলির গুণফলকে পূর্বপদ ধরে এবং উত্তরপদগুলির গুণফলকে উত্তরপদ ধরে নতুন যে অনুপাতটা গঠিত হচ্ছে সেই অনুপাতকে বলা হয় মিশ্র বা যৌগিক অনুপাত। আচ্ছা, আমরা এতক্ষণ যে অনুপাতগুলো শিখলাম, অনুপাতের পদগুলো কয়েকটা এক্সাম্পলও নিয়েছিলাম, তোমরা একটু ভেবে দেখো, সব ধনাত্মক সংখ্যা নেওয়া হয়েছে। এবারে দেখা যাক অনুপাতের পদ কি ঋণাত্মক হতে পারে। আমরা একটা এক্সাম্পল নেই, ধরো x/y সমান 27:13। এখান থেকে চেয়েছে 2x - 5y = 3x + 4y। এই অনুপাতটা দেওয়া আছে, এখান থেকে এই অনুপাতটা নির্ণয় করতে হবে। আমরা এই x/y-টাকে আমরা এই x/y সমান 27/13 এখন লিখে নিতে পারলাম। এখান থেকে 13x সমান 27y। আচ্ছা, সব কিছু প্রক্রিয়া আছে যেগুলো আমরা শিখবো, আমরা এমনি সিম্পলি করে দেখাচ্ছি। এটা অন্য উপায়ে এটা সহজে করা যাবে কেটে ধরে নিয়ে, কিন্তু সেগুলো আমরা এখন শিখিনি, আস্তে আস্তে শিখবো। আচ্ছা, তাহলে এক্সের মান এখানে বসিয়ে দেবো আমরা। এই 2x - 5y = 3x + 4y অনুপাতটা বার করতে হবে। 2 × x এর জায়গায় 27y/13 - 5y = 3 × 27y/13 + 4y। যেটা সরল করলে হচ্ছে 54y - 5 × 65y/13 = 81y + 4 × 52y। সিম্পল আমরা লসাগু করে নিলাম। আচ্ছা, এটা বিয়োগ করলে হচ্ছে -11y/13 = 133y/13। আচ্ছা, আমরা শুরুর দিকে শিখেছিলাম, মনে করে দেখো, যে অনুপাতের উভয় পদকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করা যায়। তো এইখানে y/13 এখানেও আছে, এখানেও আছে, সেই জন্য y/13 দিয়ে আমরা প্রত্যেক জায়গায় যদি ভাগ করি তো এখানে থাকছে -11 = 133। এইখানে দেখো, এই যে অনুপাতটার মান আমরা নির্ণয় করলাম সেই অনুপাতের পূর্বপদ ঋণাত্মক চলে এসছে, উত্তরপদ ধনাত্মক আছে। তাহলে এখান থেকে আমরা দেখছি কি অনুপাতের পদের মান কিন্তু ঋণাত্মক হতে পারে, এটা কিন্তু হওয়া সম্ভব যে অনুপাতের পদের মান ঋণাত্মক হয়।
একটা বাস্তব প্রয়োগ দেখা যাক যে সত্যি তো আমরা ক্যালকুলেশনে দেখিয়ে দিলাম ইচ্ছা মতো একটা শর্ত কাজে লাগিয়ে, বাস্তবে সত্যি অনুপাতের পদের মান ঋণাত্মক হয় কিনা। তোমরা নিচু ক্লাসের কথা মনে করে দেখো, নিচু ক্লাসের সময় তোমরা করে এসছো ক্লাস 6-7 দিকে যে 10 টাকা লাভ, এটাকে ক্ষতির মাধ্যমে প্রকাশ করতে হবে। এটাকে -10 টাকা ক্ষতি ধরো হতো। আচ্ছা, 2 মিটার উপরে যাওয়া, এটাকে ধরো তো -2 মিটার নিচে যাওয়া। এগুলো তোমরা নিচু ক্লাসে দেখে এসছো। বা এখানে যদি আমরা বলতাম যে 10 টাকা ক্ষতি, 20 টাকা ক্ষতি, এটা লেখা হতো -20 টাকা লাভ। ক্ষতি আর লাভ যেহেতু বিপরীত পরস্পরের, এই উপরে যাওয়া নিচে নামা পরস্পর বিপরীত, সেই জন্য এই ধারণাগুলো আমরা নিচু ক্লাসে শিখে এসেছি। এখানে আমরা একটুখানি সেটা কাজে লাগাবো। কোনো এক ব্যক্তি 100 টাকা ছিল একটা দ্রব্যের ক্রয় মূল্য, ওই ব্যক্তি বিক্রয় করেছে দ্রব্যটা 130 টাকায়। তাহলে লাভ হলো কত? তোমরা ক্লাস 9-এ লাভ করতে শিখে এসছো। লাভ হচ্ছে তাহলে 130 - 30 = 30 টাকা। অন্য একজন ব্যক্তি ক্রয় মূল্য একটা দ্রব্যের 100 টাকা, সেই দ্রব্যটা বিক্রয় করেছে 80 টাকায়। তাহলে এইখানে দেখো ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যেহেতু কম, সেই জন্য ক্ষতি হচ্ছে। তাহলে এখানে ক্ষতি হচ্ছে কত? 100 - 80 = 20 টাকা। তাহলে এই যে 20 টাকা ক্ষতি, এইটাকে আমরা বলতে পারছি অর্থাৎ -20 টাকা লাভ। কেন আমরা এটা করলাম? আমরা অনুপাতের শুরুতে শিখেছিলাম যে দুটো সমজাতীয় রাশির অনুপাত করতে হচ্ছে। এখানে এটাও লাভ, তাহলে এটাকেও লাভে নিয়ে আসতে হবে, তবে অনুপাত করতে পারবে। লাভের সঙ্গে ক্ষতির অনুপাত নির্ণয় করা যাবে না। তাহলে এখন লাভের অনুপাত করলে কত হলো? 30:-20, এই 30:-20, দ্যাট মিনস হলো 3:-2। দেখো এখানে অনুপাতের একটা পদ ঋণাত্মক এসছে। তাহলে বাস্তবে কিন্তু অনুপাতের পদে ঋণাত্মক হতে পারে, এটা তো একটা বাস্তব সমস্যা, সেটা আমরা দেখিয়ে দিলাম। আচ্ছা, দ্বিগুণ অনুপাত। A:B একটা অনুপাত আছে, এখান থেকে এই A² আর B² করা হলো, অর্থাৎ এই যে পদগুলো আছে সেই পদগুলোর বর্গ করে নতুন অনুপাত তৈরি করা হচ্ছে। তৈরি করলে এই অনুপাতটাকে বলা হচ্ছে এই অনুপাতের দ্বিগুণ অনুপাত বা ডুপ্লিকেট রেশিও। আচ্ছা, আর এইখানে যদি আমরা A:B থেকে AQ:BQ করি, আচ্ছা যদি এটা AQ:BQ করি, সেটা হচ্ছে ত্রিগুণাপাত। ডুপ্লিকেট হচ্ছে ট্রিপ্লিকেট। আচ্ছা, তাহলে পদের যে মান আছে তার বর্গ করে একটা অনুপাত পাওয়া গেলাম, আর এখানে যে পদের মান আছে তার ঘন করে একটা অনুপাত পাওয়া গেলাম। এবার যদি বর্গমূল করা হয় A:B
এখান থেকে বর্গমূল করে অনুপাত তৈরি করছি, বা H2B এখান থেকে ঘনমূল করা হচ্ছে, ঘনমূল করে একটা অনুপাত আমরা তৈরি করছি। তাহলে এগুলোর নাম হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে দ্বিভাজিত, এটা হচ্ছে ত্রিভাজিত। এটা দ্বিভাজিত অনুপাত, এটা হলো ত্রিভাজিত অনুপাত, যেগুলো তোমাদের সিলেবাসে গভর্নমেন্টের টেক্সট বই নেই, একটুখানি বাড়তি আলোচনা আমরা করে দিলাম। আচ্ছা, অনুপাত গেলে এবার আমরা সমানুপাতে আসছি। চারটি সংখ্যা ধরো ABCD এই আছে, এই চারটি সংখ্যা ABCDর মধ্যে যদি এরকম সম্পর্ক থাকে, এই প্রথম দুটোর অনুপাত পরের দুটোর অনুপাত সমান হলো, তখন বলা হচ্ছে চারটি সংখ্যা সমানুপাতে আছে। চারটি সংখ্যা ABCDর মধ্যে যদি এরকম সম্পর্ক হয়, A আর B এর অনুপাত C আর D এর অনুপাতের সমান, তখন বলা হচ্ছে চারটি সংখ্যা সমানুপাতে আছে, বা সংখ্যাগুলিকে বলা হচ্ছে সমানুপাতি। এইখান থেকে আমরা A/B সমান C/D কোনো করে গুণ করলে AD সমান BC লিখতে পাচ্ছি। তাহলে এইখানে এটাকে যদি আমরা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বলি, তাহলে এখানে হচ্ছে এটা প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। আচ্ছা, এখানে আরেকটা দেখো, এই যে পদগুলো আছে দুই প্রান্ত আছে A আর D, আর মধ্যে আছে B আর C, এই জন্য এটাকে এরকমভাবে বলা হয় প্রান্তীয় পদ দুটির গুণফল সমান মধ্যপদ দুটির গুণফল। আচ্ছা, এইখান থেকে আরো কিন্তু সম্পর্ক তৈরি করা যায় সমানুপাতের। আচ্ছা, এইখান থেকে আমরা এই BC সমান AD এর পরের লাইনে লিখে নিতে পারি A আর C এর গুণফল দিয়ে উভয় দিকে ভাগ করলাম, এখানে C কেটে গেল, B/A হলো, এটা কেটে গিয়ে D/C হলো। তাহলে এটা হলো কত, B/A সমান D/C। এখানে তো চারটে সংখ্যা, ওই চারটে সংখ্যা দিয়ে তো আমরা রেজাল্ট পরপর করে এসছি। আচ্ছা, তাহলে এইখানে দেখো, এই যে H/B অনুপাত, এই H/B অনুপাতের এটা হচ্ছে ব্যস্ত অনুপাত, আর এইখানে এই যে C/D এই অনুপাত, এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে H/B অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে B/A, C/D অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে D/C। তাহলে এইখানে দেখো, এই ব্যস্ত অনুপাতগুলো কিন্তু সমানুপাত গঠন করছে। তাহলে এইখানে চারটে সংখ্যা ABCD যদি এরকম সমানুপাত গঠন করে, এইখানে প্রথম দুটো পদের ব্যস্ত অনুপাত পরের দুটোর ব্যস্ত অনুপাত করে সমানুপাত তৈরি করলাম। আচ্ছা, আমরা এই একটা সমানুপাতের সম্পর্ক দেখিয়ে দিয়েছি, এখান থেকে আরও কিন্তু সমানুপাত সম্পর্ক তৈরি করা যাবে। আর ক্রমিক সমানুপাতি, ক্রমিক মানে তোমরা জানো পরপর দুটো পদের অনুপাত যদি সমান হয় ABC তিনটে পদের ক্ষেত্রে, তখন বলা হচ্ছে ওরা ক্রমিক সমানুপাতি, অর্থাৎ এই A আর B এর অনুপাত B আর C এর অনুপাতের সমান হতে হবে। তাহলে এই A/B সমান হচ্ছে এখানে B/C। এখান থেকে এই A/B সমান হলো B/C, বা B² সমান হচ্ছে AC। এখানে দেখো ABC এর মধ্যে B হচ্ছে মধ্যপদ, A আর C হচ্ছে প্রান্তীয় পদ। তাহলে এখানে হলো মধ্যপদের বর্গ প্রান্তীয় পদ দুটির গুণফল
মধ্যপদের বর্গ সমান প্রান্তীয় পদ দুটির গুণফল। আচ্ছা, এখান থেকে যদি আমরা বি বার করি, বি সমান তাহলে কী হবে, প্লাস মাইনাস রুট ওভার এসি। তাহলে বি এর মান প্লাস মাইনাস রুট ওভার এসি পেলাম। এবারে কখন প্লাস রুট ওভার এসি হবে, কখন মাইনাস হবে, সেটা আমরা এবারে দেখি। এ গ্রেটার দ্যান 0, সি গ্রেটার দ্যান 0, অর্থাৎ প্রান্তীয় পদ দুটি যদি দুটোই ধনাত্মক হয় তাহলে মধ্যপদটা কিন্তু ধনাত্মক হবে। আর যদি প্রান্তীয় পদ দুটি ঋণাত্মক হয় মধ্যপদটা হবে ঋণাত্মক। অর্থাৎ এ আর সি যদি পজিটিভ হয় তখন হবে এখানে প্লাস সিম্বল দিয়ে, এ আর সি যদি দুটোই নেগেটিভ হয় তখন হবে এখানে মাইনাস সিম্বল দিয়ে। আচ্ছা, যদি এরকম হয় এ গ্রেটার দ্যান 0, সি লেস দ্যান 0, বা এ লেস দ্যান 0, সি গ্রেটার দ্যান 0, এরকম ক্ষেত্রে কিন্তু বি অসংগত। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি, এইখানে এ সি তার চিহ্ন কীরকম হলে তার উপর নির্ভর করে বি এর চিহ্ন কীরকম হবে। আর সে সঙ্গে আমরা এটা মনে রাখবো যে এ আর সি একটা পজিটিভ একটা নেগেটিভ হলে সেখানে কিন্তু বি নির্ণয় করা যাবে না, অসংগত হচ্ছে। কেন হচ্ছে, একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যার গুণফল কি ঋণাত্মক। এখানে এ ধনাত্মক, এ ঋণাত্মক, বি ধনাত্মক, এখানে গুণফল ঋণাত্মক। এইখানে দেখো এসি এর বর্গমূল আছে, যেহেতু এসি ঋণাত্মক সংখ্যা, আমাদের ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী সব বাস্তব সংখ্যা নিয়ে কাজ। এক্ষেত্রে কিন্তু ঋণাত্মক সংখ্যা হওয়ার জন্য এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল আমরা ক্লাস 10-এ করতে পারছি না। যেহেতু ক্লাস 10-এ ঋণাত্মক সংখ্যার বর্গমূল করতে পারছি না, তার জন্য এখানে বিটা হচ্ছে অসংগত, এখানেও তাই। আচ্ছা, এর একটা এক্সাম্পল নিয়ে দেখি আমরা চিহ্নর ব্যাপারে। -9 ও -4 মধ্য সমানুপাতি। এই হলো প্রশ্ন। তো মনে করি মধ্য সমানুপাতি এক্স, মনে করি মধ্য সমানুপাতি এক্স, অর্থাৎ মধ্যপদের বর্গ সমান ফার্স্ট ইন্টু লাস্ট। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান হলো 436, এক্স সমান প্লাস মাইনাস 36 হওয়ার কথা, কিন্তু প্রান্তীয় পদ দুটি যেহেতু ঋণাত্মক এখানে -6 হলো। যেহেতু প্রান্তীয় পদ ঋণাত্মক হওয়ার জন্য এক্স ঋণাত্মক হবে। প্রান্তীয় পদ ঋণাত্মক হওয়ার জন্য প্রান্তীয় পদ দুটি সংক্ষেপে মাইনাস ভি করে দিলাম, মাইনাস ভি হওয়ায় এক্স মাইনাস ভি হবে। প্রান্তীয় পদ দুটি নেগেটিভ হওয়ার জন্য এক্সও নেগেটিভ হবে, সেই জন্য -6 হলো। আচ্ছা, আর একটা এক্সাম্পল নেই। ধরো -x² -y² এর মধ্য সমানুপাতি। এই কন্ডিশন চাপিয়ে দিয়েছে। এখানে এক্স ওয়াই কিন্তু অজ্ঞাত রাশি ছিল, এক্স ওয়াই যেহেতু অজ্ঞাত রাশি ছিল সেই জন্য এক্স আর ওয়াইয়ের মান কীরকম আমার এখানে শর্ত চাপিয়ে দেওয়া হলো যে এত এত এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে যখন এক্স ধনাত্মক আর ওয়াই ঋণাত্মক। আচ্ছা, মনে করে মধ্য সমানুপাতি জেড, অতএব জেড স্কোয়ার সমান -x² ইন্টু -y²। তাহলে জেড স্কোয়ার সমান হলো -1 প্লাস গুণ করে x² y², তাহলে জেড সমান হবে xy। এবার এইখানে প্লাস হবে না মাইনাস হবে সেটা হচ্ছে প্রশ্ন, কি আমরা লিখব। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস হবে, তাহলে আমরা ভেবে বিচার বিবেচনা করে দেখি সত্যি কি হবে। আচ্ছা, এইখানে চিহ্ন কিন্তু ঠিক করতে হবে, চিহ্নটা কিন্তু আমি এখনো দিলাম না, প্লাস হবে না মাইনাস হবে।
আমরা একটু ধারে ব্যাখ্যা দেখে নেই। এক্স পজিটিভ, এক্স স্কোয়ার পজিটিভ, ওয়াই পজিটিভ, ওয়াই নেগেটিভ, তাহলে ওয়াই স্কোয়ার পজিটিভ। কেন পজিটিভ হলো? ওয়াই ঋণাত্মক হলে ঋণাত্মক সংখ্যার বর্গ করলে সে তো ধনাত্মক হবেই, আর ধনাত্মক সংখ্যা বর্গ করলে তো ধনাত্মক হবেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি মাইনাস এক্স স্কোয়ার এটা নেগেটিভ, যেহেতু এক্স স্কোয়ারটা ধনাত্মক, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার এটাও ঋণাত্মক। আচ্ছা, আর এক্স পজিটিভ অ্যান্ড ওয়াই নেগেটিভ, তাহলে এক্স ওয়াইয়ের গুণফল হবে নেগেটিভ। আচ্ছা, এইখানে একটা জিনিস তো পরিষ্কার যে প্রান্তীয় পদ দুটোই ঋণাত্মক হয়েছে। এই প্রান্তীয় পদে এক্স মাইনাস এক্স স্কোয়ার এটা ঋণাত্মক, আর এটা মাইনাস ওয়াই স্কোয়ার এটা ঋণাত্মক। যেহেতু প্রান্তীয় পদ ঋণাত্মক, যেহেতু প্রান্তীয় পদ ঋণাত্মক, অতএব মধ্যপদ ঋণাত্মক হবে। আচ্ছা, মধ্যপদ তো ঋণাত্মক হবে। এবার আমাদের এখানে এসছে তো কত? এক্স ওয়াই। এইবার আমার ঋণাত্মক হতে গেলে শুধু এক্স ওয়াইটাই তো নেগেটিভ চলে এসছে। আমরা এখানে তাহলে প্লাস এক্স ওয়াইটা নিলাম, কারণ এই প্লাস এক্স ওয়াইটা নেগেটিভ সংখ্যা, যেহেতু এই এক্স ওয়াই নেগেটিভ। এখানে আমরা প্রমাণ করে নিয়েছি। আমার নেগেটিভ সংখ্যা দরকার বলে প্লাস এক্স ওয়াই লিখলাম। যদি এমন হতো যে আমাদের ধনাত্মক সংখ্যা দরকার, এই এক্স ওয়াই ঋণাত্মক হওয়ার জন্য মাইনাস এক্স ওয়াই হয়ে যেত ধনাত্মক, তাহলে এইখানে ধনাত্মক মান, মানে এই মানটা যদি ধনাত্মক দরকার হতো, যেহেতু এটা ধনাত্মক, এটাকে তো ধনাত্মক করতে হলে তাহলে এটাকে ধনাত্মক হতে হবে, তখন এই অ্যান্সার কিন্তু হতো। যেহেতু আমার এইখানের কোশ্চেন অনুযায়ী মধ্যপদটা ঋণাত্মক হবে, এই অর্থাৎ জেড ঋণাত্মক হবে, জেড ঋণাত্মক হওয়ার অর্থ এটা ঋণাত্মক হবে, তাহলে এক্স ওয়াই তার মান ঋণাত্মক দেখিয়েছি, অতএব শুধু এক্স ওয়াই বা প্লাস এক্স ওয়াই লিখলেই আমরা ঋণাত্মক মানটা পাচ্ছি। কিন্তু যদি আমরা মাইনাস এক্স ওয়াই লিখতাম, মাইনাস এক্স ওয়াই লিখলে সেই মানটা কিন্তু ধনাত্মক মান হতো, যেটা এখানে কিন্তু দরকার নেই। এইরকম শর্ত কিন্তু আরও চাপিয়ে দেওয়া যায়। এক্স পজিটিভ ওয়াই পজিটিভ হতে পারে, এক্স ওয়াই দুটোই নেগেটিভ হতে পারে, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভেও হতে পারে। এরকম শর্ত দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নেবে। আচ্ছা, এবার কিছু প্রক্রিয়া আছে ওদের, আমরা হচ্ছে এখন তো প্রক্রিয়া। আচ্ছা, আমি প্রুফগুলোতে আর যাচ্ছি না, যেহেতু ডিভিশন ক্লাস, প্রত্যেকটা কিন্তু এক্সপ্লেন করে দেওয়া যাবে। জাস্ট রেজাল্টগুলো আমরা লিখে দিচ্ছি। তো H2B একটা অনুপাত থেকে C/D আরেকটা অনুপাত, দুটো সমান। এখান থেকে একান্ত প্রক্রিয়া করলে রেজাল্ট আসবে এই মধ্যপদ দুটোর পজিশন ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ H2C সমান B/D। এখানে হচ্ছে একান্ত প্রক্রিয়া করা হচ্ছে এটা। তাহলে একান্ত প্রক্রিয়া করলে কি হচ্ছে, মধ্যপদ যে দুটো বি আসছে সেই মধ্যপদ দুটো পজিশন কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে H2B সমান C/D দেওয়া আছে। এখানে ব্যস্ত প্রক্রিয়া করলে এইটার ব্যস্ত অনুপাত B/A, এটার ব্যস্ত অনুপাত D/C, ব্যস্ত অনুপাতগুলো সমান হবে। এটা হচ্ছে ব্যস্ত প্রক্রিয়া। এখান থেকে এটা ব্যস্ত প্রক্রিয়া করলে হচ্ছে এটা। আচ্ছা, যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে H2B সমান C/D দেওয়া আছে। এখান থেকে এই যে পূর্বপদ A উত্তরপদ B, এখানে পূর্বপদটা তৈরি হবে পূর্বপদ প্লাস উত্তরপদ, উত্তরপদ একই থাকবে। এখানেও তাই, এটা C+D/D। তাহলে এই রেজাল্টটা কি তৈরি হলো, পূর্বপদের জায়গায় হলো
পূর্ব প্লাস উত্তর, এখানে উত্তর যা আছে তাই কিন্তু থাকছে, এদিকেও তাই, এইখানে হলো এই পূর্ব প্লাস উত্তর ইস টু এই উত্তর। তাহলে A/B সমান C/D একটা সমানুপাতের সম্পর্ক যদি দেওয়া থাকে, সেখান থেকে যোগ প্রক্রিয়া করলে আমরা পাচ্ছি কি পূর্বপাতের জায়গায় হচ্ছে পূর্বপাত প্লাস উত্তরপাত, উত্তরপাত আগে থাকছে, পূর্বের জায়গায় পূর্ব প্লাস উত্তর, উত্তর আগে থাকলো। ভাগ প্রক্রিয়া, ভাগ প্রক্রিয়া হচ্ছে এখান থেকে পূর্বপাতের জায়গায় হয়ে যাবে পূর্বপাত মাইনাস উত্তরপাত। তাহলে এখানে হয়ে গেল পূর্বের জায়গায় পূর্ব মাইনাস উত্তর ইস টু উত্তর একই থাকলো, এখানে পূর্বপাতের জায়গায় হচ্ছে পূর্ব মাইনাস উত্তর ইস টু এই উত্তর। আচ্ছা, এবার এই দুটো প্রক্রিয়া একসঙ্গে মিশে হয়ে যাচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়ায় এই A/B সমান C/D সমানুপাতের সম্পর্ক দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে এটা A প্লাস বি বাই A মাইনাস বি, কারণ এইটা আর একটা রূপ হচ্ছে এটা C প্লাস ডি বাই C মাইনাস ডি। এইখানে দেখো যেটা A বাই বি ছিল, এইখানে এটাকে লব এটাকে হর যদি ভাবি ভগ্নাংশ রূপে, তাহলে উপরে হলো লব প্লাস হর, নিচে হচ্ছে লব মাইনাস হর। তাহলে এটা হলো এটা লব প্লাস হর বাই লব মাইনাস হর, এদিকে এই লব প্লাস হর বাই লব মাইনাস হর। আচ্ছা, এখানে তোমরা অনেকে ভুল করে ফেলো, যখন আমরা যোগভাগ প্রক্রিয়া করি, যোগভাগ প্রক্রিয়া কিন্তু একটা দিকে হয় না, অর্থাৎ এই A/B সমান C/D, এখান থেকে A বাই বি সমান C বাই ডি, এই A প্লাস বি বাই A মাইনাস বি সমান C বাই ডি, এটা কিন্তু হয় না। একইভাবে এই A বাই বি ইজ নট ইকুয়াল টু C প্লাস ডি বাই C মাইনাস ডি, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে। এখানটা অবশ্যই ভালো করে মনে রেখো, যোগভাগ প্রক্রিয়া কিন্তু একটা দিকে হবে না, এই সমান চিহ্নের উভয় দিকে মিলেই কিন্তু প্রক্রিয়াটা, টোটাল সিস্টেমটা কিন্তু এটাই। একটু পুরুত্ব যেহেতু রিভিশন ক্লাস, আমি আর পুরোবার করে দিলাম না। আর লাস্ট একটা প্রক্রিয়া আছে, সেটা হলো সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে অনুপাত কিন্তু একাধিক থাকতে পারে, আমি এই কটা নিচ্ছি, এখানে কিন্তু আরও অনুপাত থাকতে পারে, সেটা সম্ভব। এইখানে বলা হচ্ছে A বাই বি সমান C বাই ডি সমান E বাই এফ, যদি আরও থেকে থাকে এখানটায় পূর্বপদ যেগুলো A C আর E ওইগুলো এখানে যোগ হয়ে যাচ্ছে, পূর্বপদ হচ্ছে, আরও থাকলে সেগুলো যোগ হবে। উত্তরপদ এখানে B যোগ D যোগ এফ। তাহলে এখানে হলো এই A/B যেটা, সেটা আরেকটা রূপ তো A বাই বি, তাহলে এটা একটা অনুপাত, এটা আরেকটা অনুপাত, এটা একটা অনুপাত। তাহলে এই যে অনুপাতগুলো ছিল প্রত্যেকটা অনুপাত সমান হলো এইটা, এটাকে ভাষায় ওই জন্য বলা হচ্ছে প্রতিটা অনুপাত সমান এই যে ভগ্নাংশের আকারটা তৈরি হয়েছে এখানে, এই লবে A C E লবগুলির সমষ্টি ডিভাইডেড বাই হরগুলির সমষ্টি। আচ্ছা, এটার নাম হলো সংযোজন প্রক্রিয়া। এবার আমরা কোশ্চেন দেখে চিনব কি করে যে কোন কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যদি দেখা যায় পূর্বপদের জায়গায় পূর্ব প্লাস উত্তর এরকম হয়েছে, তখন এই যোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যদি দেখি পূর্বের জায়গায় পূর্ব মাইনাস উত্তর হয়েছে, ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যদি দেখি একই জিনিস উপর নিচে যোগ হয়েছে, নিচে বিয়োগ হয়েছে, বাম দিকে যেরকম ডান দিকে সেরকম, একই জিনিস উপরে যে দুটো যোগফল আছে, যে দুটো সংখ্যার বা পদের, সেই দুটো সংখ্যার নিচে বিয়োগ আছে, এরকম হলে তখন বুঝবো যোগ ভাগ প্রক্রিয়া।
সংযোজন প্রক্রিয়া যখন প্রতিটি অনুপাত কতটা থাকবে এটা দেখে নিশ্চিত বুঝবে সেটা অবশ্যই সংযোজন প্রক্রিয়া। এবার এই অবস্থায় সংযোজন প্রক্রিয়া যে করলে অঙ্ক মিলবে এমন কোনো কথা না, কিন্তু এছাড়াও কিন্তু আরও কাজ করতে হতে পারে তারপর অঙ্ক মিলতে পারে। সেটা কীরকম একটুখানি দেখিয়ে দিই। আমরা একটু আগে একটু দেখলাম যে অনুপাতের প্রত্যেকটা পদের সঙ্গে একই সংখ্যা গুণ করা যায়। তাহলে এখানে এর উপর নিচে আমরা কে গুণ করলাম, এর উপর নিচে আমরা এম গুণ করলাম, এই কে কে কেটে অনুপাতের মান একই থাকবে। এর উপর নিচে আমরা এন গুণ করলাম, এই এর উপরে সংযোজন প্রক্রিয়া করলে তখন কিন্তু রেজাল্ট হচ্ছে এই লবগুলোর সমষ্টি হলো তখন এই এখানে সে প্রতিটি অনুপাত সমান এটা দাঁড়ালো। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই রকম কাজ কখন করতে হবে আমরা বুঝবো কি করে? এইখানে সংখ্যা কি আছে, অনুপাতের পদ কি আছে, তারপরে সেখান থেকে যে রেজাল্ট এখানে তৈরি হচ্ছে অন্য কোনো সংখ্যা কিছু গুণ হচ্ছে কি না সেইটা দেখে আমাদের কিন্তু ঠিক করে নিতে হবে কত এখানে গুণ থাকছে, এখানে পদের সঙ্গে কি গুণ থাকছে, এখানকার পদগুলোর সঙ্গে কি গুণ থাকছে, তার উপর নির্ভর করে গুণ করতে হবে কি করতে হবে না আমরা সেটা ঠিক করব। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলি, যদি আমরা এখানে দুটো নিতাম তাহলে কি দাঁড়াতো রেজাল্টটা? সেক্ষেত্রে হতো এই এ প্লাস সি বাই বি প্লাস ডি। এবার তোমরা অনেকেই বিয়োজন প্রক্রিয়া বলে কাজ করে ফেলো, এইটা কিন্তু তোমাদের গভর্নমেন্টের টেক্সট বইয়ে এরকম কোনো প্রক্রিয়া কিন্তু তোমাদের গভর্নমেন্টের টেক্সট বইয়ে নেই। ওই জন্য বিয়োজন প্রক্রিয়া বলে অনেকের এরকম কাজ করতে দেখেছি, তারা এরকম লিখে দেয়, কিন্তু এইরকম তোমরা করো না। যেহেতু এই তোমাদের টেক্সট বইয়ে এরকম কোনো প্রক্রিয়া শেখানো হচ্ছে না, অতএব তোমরা এরকম করো না। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে যদি মাইনাস এখানে থাকে তাহলে আমরা অঙ্ক করব কি করে? যদি এরকম মাইনাসের দরকার হয় তাহলে আমরা অঙ্ক কিভাবে করব দেখা যাক। তাহলে মাইনাসের দরকার হলে আমরা অঙ্ক করবে কি করে? এরপরে বা দিয়ে এর উপর নিচে আমরা -1 গুণ করে নিলাম। কারণ এই একটা অনুপাতের উভয় পদকে একই সঙ্গে দ্বারা গুণ করা যায়, তাহলে হলো এটা এই। এরপরে গিয়ে যদি আমরা এবার সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করি তখন এই প্রতিটি অনুপাত সমান হচ্ছে এই লবগুলোর সমষ্টি বাই এই হরগুলোর সমষ্টি। তখন এই প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসে মাইনাস, তখন এই মাইনাসের রেজাল্ট আমরা পেয়ে গেলাম। অনেকে এটাকে বিয়োজন প্রক্রিয়া বলে চালিয়ে যাও, কিন্তু এটা লিখো না, কারণ তোমাদের গভর্নমেন্টের টেক্সট বইয়ে কিন্তু এরকম কোনো প্রক্রিয়া শেখানো হচ্ছে না। যখনই দরকার হবে আমরা মাইনাস গুণ করে নেবো, যেখানেই দরকার হবে মাইনাস গুণ করে নিয়ে তখন আমরা এইভাবে করব। তোমাদের থিওরি পার্ট শেষ করলাম, বা অনুপাত সংক্রান্ত ফার্স্ট ক্লাস শেষ হচ্ছে। এর পরবর্তী যে ক্লাসগুলো তাতে ম্যাথ সলভ করা হবে, তোমরা এর মধ্যে থিওরি পার্টটা পুরো ভালো করে বইতে খুঁটিয়ে পড়ে নেবে।